প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতন ডি ইউনিটে গাণিতিক বুদ্ধিমত্তা সংযোজন করেছে জিকে এর সাথে। তো চলো দেখি আমরা কি ধরনের গাণিতিক বুদ্ধিমত্তা আসতে পারে। চলো দেখি। তো ধরো আমাদের দেওয়া থাকতে পারে 8+11+14+17 ধারাটির কোণ পদ 392। তো যখন আমরা ধারার ম্যাথগুলো করবো, আমাদের কিন্তু ধারার ম্যাথগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ভর্তি পরীক্ষাতে দেখা যায় আমাদের ধারার ম্যাথগুলো আসে। ইভেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু জেনারেল নলেজের সাথে ধারার ম্যাথগুলো দিয়ে দেয়। তো আমরা যেহেতু প্রথমবারের মতন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের ডি ইউনিটে আসতে চলেছে গাণিতিক বুদ্ধিমত্তা, আশা করতেছি এখানেও ব্যতিক্রম হবে না। চলো, তো যখন আমরা গাণিতিক ধারার ম্যাথগুলা করবো তখন একদম প্রথম যা থাকবে সবসময় সে আমাদের, আচ্ছা আমাকে দেখবো খেলে আসলে দেখবো আমাদের যে ধারা দেওয়া আছে এটা কোন ধরনের, এটা কি আমাদের গুণোত্তর ধারা না আমাদের সমান্তর ধারা। বেসিক্যালি ধারা কিন্তু থাকে দুই ধরনের, একটা সমান্তর ধারা এবং একটা গুণোত্তর ধারা। যদি আমরা দেখি একটার সাথে আর একটা পরপর আমাদের যোগের মিল আছে, হ্যাঁ যোগের মিল আছে, তখন সেটা হলো আমাদের সমান্তর ধারা। যেমন আমি 8 আর 3 করলে 11 পাই, 11 আর 3 করলে 14 পাই, 14 আর 3 করলে কত 17 পাই। এই যে ব্যবধান যখন সেম থাকবে তখন এটা সমান্তর ধারা। এবং সবসময় আমাদের যে প্রথম পদটা থাকবে সেটাকে আমরা ধরবো এ, এবং এই যে ডিস্টেন্স যে ব্যবধানটা এটাকে ধরবো আমরা ডি, ডিফারেন্স। ঠিক আছে, তো ধারাটির কোন পদ 329। তো আমরা এই ক্ষেত্রে জানি যে আমি যদি ধরি, হ্যাঁ ধারাটির কোন পদ, আমি ধরলাম এন পদ 392। তোমরা কিন্তু 9-10 ম্যাথগুলো করে আসছো। আমি আবারও বলি, যেহেতু প্রথমবারের মতন তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংযোজন করেছে আমাদের ম্যাথ গাণিতিক বুদ্ধিমত্তা, তো সেখান থেকে আমরা আশা করতেছি তোমাদের যে বিগত যে ক্লাস 8, 9, 10 যে বইগুলো পড়েছো সেই বই থেকেই আসবে। তো এটাও কিন্তু ক্লাস 9, 10 একটা ম্যাথের সমাধান। তো আমরা ধরলাম এন তম পদ কত, এন তম পদ হলো তোমার 392। আমরা তো জানি না কোন পদ, ধরলাম এন তম পদ 392। তো আমরা জানি এন তম পদের সূত্র আছে, সেটা কি a+n-1 * d = 392। তো আমি যে প্রথম পদটা আমি বলেছিলাম সবসময় প্রথম পদকে আমরা ধরবো এ, এবং এ সমান্তর ধারার ক্ষেত্রে যে সাধারণ যে তোমার ব্যবধান সেটাকে ধরবো ডি। তো প্রথম পদ কি এ হলে কত 3+n, এর মানটা বের করবো, আর ডি এর মান কত, এখানে ডি এর মান হলো আমাদের 3, সরি প্রথম পদ হলো 8 = 392। তো n-1 3, এই 392 থেকে আর বিয়োগ করবো এখানে। তো দেখো আমাদের কিন্তু ক্যালকুলেশন আর কিচ্ছু না। তো n-1 300 কত হয় 384। তো n-1 = 384 ডিভাইডেড বাই 3। আচ্ছা এখন আমি কাটাকাটি করতে চাই, দেখো 3 অক্ষে 3, 3 দুগুণে 6, তাহলে বাকি থাকে 2, 3 8 24, মানে 128। তো n = 128 + 1 মানে হলো 129। ওকে, এর মান হলো 129। আমি আবারও বলে রাখি, ধারার ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং যেখানে আমাদের ম্যাথের কথা বলে না সেখানেও ধারার ম্যাথগুলো দিয়ে দেয়। তো যেহেতু এবার প্রথমবারের মতন তোমাদের ম্যাথের কথা বলতেছে, তো আমরা আশা করতেছি ধারার ম্যাথ থেকে তোমাদের কোনো না কোনো কোশ্চেন আসবে। ইভেন আমাদের কিন্তু এটাও বলে নাই যে আসলে কত নম্বরের গাণিতিক বুদ্ধিমত্তা থাকবে। তো আমরা চেষ্টা করব বিশেষ করে 9-10 বইয়ের ম্যাথগুলা আমরা ছোটকালে করে আসছি, ওইগুলো একটু দেখে যাওয়ার ট্রাই করব। আচ্ছা ধরো একটা ম্যাথ থাকতে পারে, একজন ফল বিক্রেতার 5% ফল পচে গেল, 5% ফল পরিবারের সময় নষ্ট হয়ে গেল, বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপরে তার 20% লাভ হবে। এখন দেখো আমাদের কিন্তু মোটের উপরে 20% লাভের কথা বলছে, তাই না? তার মানে এখন প্রথম অবস্থায় মোটের উপর মানে কি, প্রথম অবস্থায় দেখছিল ধর প্রথম অবস্থায় তার ফলটা ছিল কত 100%, তাই না? প্রথম অবস্থায় কিন্তু তার ফল 100% ছিল। এখন ফলটা 90, আমাদের 5% পরিবহনে এবং 5% কি পচে গেল, 10% আসলে নষ্ট হয়ে গেল। তাহলে আমার থাকে কয় পার্সেন্ট বলো তো? আমাদের 90% থাকে না ফল। আমাদের কিন্তু 10%, একদম 100% তো 100% ছিল প্রথম অবস্থায়, 5% পরিবহনে নষ্ট হয়ে গেল, 5% পচে গেল, তাহলে 10% নষ্ট হয়ে গেলে থাকে কিন্তু 90%। এখন বলতেছে যে এই 90% ফল শতকরা কত লাভে বিক্রয় করলে, আমাদের কিন্তু এখানে বের করতে বলছে শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপরে 20% লাভ হবে। মোটের উপর 20% লাভ মানে কি, ওই যে প্রথম অবস্থা ছিল 100%, 100% উপরে লাভ হবে। তার মানে হলো 20% লাভে, 20% লাভে আমাদের কত হইতে পারে বলো তো? 20% লাভে জাস্ট আমাদের 100 সাথে আমরা কি করব, 20 বিয়োগ করে দিব, যোগ করে দিব, তার মানে হলো 120। এখন এই যে আমাদের এই যে 90 টাকা যে ব্যাপারটা, 90 টাকা যেটা আমাদের নষ্ট হওয়ার পরে, নষ্ট এবং পরিবহন খরচের নষ্ট হওয়ার পরে যে 90% আছে, ওটা আমাদের এই 120 টাকায় বেচা লাগবে। মানে হলো দেখো তো আমাদের 190 টাকা জিনিস বেচা লাগবে কয় টাকা, 120 টাকা। তাহলে 120 টাকা আর আগে ছিল 90 টাকা, এখন ডিফারেন্স কত 120 এবং 90, আমাদের কিন্তু 30% লাভে বিক্রি করা লাগবে।
30 টাকা লাভে বিক্রি করা লাগবে। এখন আমাদের বের করতে হবে শতকরা কত লাভে বিক্রি করতে হবে। তো আমাদের 90 টাকায়, 90 টাকায় আসলে লাভ করতে হবে কয় টাকা দেখো তো। 90 টাকায় লাভ করতে হবে আমাদের 30 টাকা। 90 টাকায় 30 টাকা লাভ করতে হবে, 1 টাকায় লাভ করতে হচ্ছে কত, 30/90। এবং আমাদের শতকরা ব্যাপারটা বলছে তাই না, তো আমরা জানি শতকরা মানে হলো 100 দ্বারা গুণ করা। তো 3 30, আর এটাকে কাটাকাটি করলে কত হয়, 3 3 9 মানে 33.33। ওকে, আমাদের কিন্তু এটা উত্তর। আগে ম্যাথটা ছিল ধারার, যেটা আমরা বলতে পারি বীজগণিত, এটা আমাদের পাটিগণিতের ম্যাথ, শতকরা লাভ ক্ষতি। এখন যখনই আমাদের ম্যাথের ব্যাপারটা আসে তখনই কিন্তু আমাদের শতকরা লাভ ক্ষতি, সুদ মুনাফা, ধারা, এই ম্যাথগুলো কিন্তু কমন, মানে যেখানে ম্যাথ থাকবে সেখানে কিন্তু এই ম্যাথগুলো থাকেই। কাপড়ের মূল্য 20% কমে গেলে কাপড়ের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে কাপড়ের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না। তো এটা আমরা যদি একটু ভাবি, জাস্ট ম্যানুয়ালি ভাবতে চাই, দেখো আমাদের ছিল কত, প্রথম অবস্থা ছিল ধরো কাপড়ের দাম 100 টাকা। তো এখন আমাদের কাপড়ের দাম 20% কমে গেছে। তো যখন 20% কমে যায় তখন কি কাপড়ের দাম কত, 80 টাকা না? 20% কমে গেলে 80 টাকা। তো আমাদের বলতেছে যে আগে যে কাপড় কিনতাম, আগে 100 টাকা ধরে বাজারে নিয়ে যাইতাম, এখন 100 টাকায় বাজারে নিয়ে যাবো, যেহেতু কাপড়ের দাম কমে গেছে তাহলে আমি চাইলে একটু কাপড় বেশি কিনতে পারি। এখন কাপড় কতটুকু আসলে বেশি কিনতে পারবো, কত পার্সেন্ট বেশি কিনতে পারবো, বেশি কিনলে আসলে আমাদের খরচের কোনো পরিবর্তন হবে না। মানে 100 টাকা নিয়ে গেছিলাম বাজারে, 100 টাকা দিয়ে পুরো বাজারটা করবো। তো ব্যাপারটা দেখো তাহলে 80 টাকায়, আমাদের তো এখন 80 টাকা আছে তাই না, তো 80 টাকায় আমি আরো 20 টাকা বেশি কিনতে পারবো। তো 80 টাকায় কি পরিমাণ কাপড় খরচ, কি পরিমাণ বাড়ালে, দেখো পরিমাণ বাড়ালে, তো 80 টাকায় আমি বাড়াতে পারবো কয় টাকা, 80 টাকায় 20 টাকা বাড়াতে পারবো। 80 টাকায় 20 টাকা বাড়লে তো 100 টাকা হয়। এবং আমি যেটা বলতেছি যে 100 টাকার মধ্যে আগে 20 টাকা পার্সেন্ট দাম কমে গেছে, মানে 20 টাকা দাম কমে গেছে, এখন হচ্ছে 80 টাকা। তো আমি এখন কি পরিমাণ আমাদের যে কাপড়ে যতটুকু নিতাম তাতে কত বেশি নিলে আমাদের আসলে 100 টাকা পুরোটাই আমাদের খরচ হয়ে যাবে, যে এক্সট্রা কোনো মানে টাকার কোনো পরিবর্তন হবে না। তো 80 টাকায় আমি 20 টাকা বাড়াতে পারবো, তো 1 টাকায় বাড়াতে পারবো পারবো কয় টাকা, 20/80। এবং আমাদের 100 টাকায়, তাহলে আমাদের 20 × 100/80। তো 4×20 4×25, যদি 100 মানে 125%। তো এই ম্যাথটা কিন্তু আমরা একটা লাইনেও করতে পারি, যখন আমাদের এই ধরনের ম্যাথ থাকবে, তার নির্দিষ্ট পার্সেন্ট কমে গেছে, কমে যাওয়ার পরে আমাদের আরো বাড়াইতে বলছে, বা নির্দিষ্ট পার্সেন্ট আমাদের বেড়ে গেছে কমাইতে বলছে, সেই ক্ষেত্রে সবসময় রাখবা যেটা দেওয়া থাকবে ওটাকে আমি 100 দ্বারা গুণ করবো, যে পার্সেন্টেজ দেওয়া থাকবে, যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে, হ্যাঁ যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে, জাস্ট পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে আর কি, সেটাকে আমরা গুণ করবো। সেটা ধরে এখানে 20 থাকে তো 20%, সেটা দ্বারা গুণ করবো। এখন যদি কমে গেলে, হ্যাঁ কমে গেলে বিয়োগ, আর বেড়ে গেলে, যদি বেড়ে যায় তো তাহলে কি যোগ, ঠিক আছে। তার মানে হলো 100 - 20, আমাদের কমে গেছে তাই না। এখন দেখো ম্যাথটা মানে এক লাইনে হয়ে যাচ্ছে। তাহলে 100 লাল কালি বোঝা যায়, আর আমি লালকে এটা না পাল্টাই, ধরো আমাদের 100 × 20 আর কত, এটা বিকল হয় 80। দেখো তো আমাদের 4 আর 4×25 100। তো আমি যেভাবে করি না কেন আমাদের কিন্তু অ্যান্সার এটাই আসবে। তো অধিকাংশ ক্ষেত্রে আমাদের ম্যাথগুলো দেখতে অনেক বড় মনে হয় অনেক লেন্দি, কিন্তু ম্যাথগুলো আসলে ছোট ছোট ম্যাথগুলো কিন্তু তোমার দেয়, যেটা আসলে তুমি আসলে ট্রিক্সের মাধ্যমে করতে পারবা। এমন কোনো ম্যাথ দিবে না যে ম্যাথগুলো করতে তোমার 1-2 মিনিট টাইম লাগবে। ম্যাথগুলো এমনই আসবে যে হয়তো দেখতে বড়, ম্যানুয়ালি করতে হয়তো টাইম লাগবে, কিন্তু তুমি শর্ট সময়ের মধ্যে শেষ করতে পারবে সেটা। ওকে, লগারিদমের ম্যাথ। লগারিদমের ম্যাথ কিন্তু কমন ম্যাথ, যেটা সব জায়গায় দেখা যায়। আমাদের কি দেওয়া আছে, log√8 প্লাস log64 লগের জন্য আমি বলে রাখি, আমাদের যখন এখানে লগের কিন্তু মান বের করতে বলছে তাই না, লগের মান বের করতে বলা মানে হলো সেখানে কিন্তু সবার আগে লগটাকে ভ্যানিশ করতে হবে। আর লগটাকে ভ্যানিশ করার জন্য আমরা দুটো সূত্র জানি, আমরা জানি লগ, এই আমাদের এই যে বেজ যা থাকে, পাওয়ার যদি তাই থাকে সেটা মানে 1। আবার যেমন থাকে লগ a টু দি পাওয়ার, ধরো এই a টু দি পাওয়ার ধরো আর, মানে বেজের উপরে যে পাওয়ার থাকে, পাওয়ারের উপরে যদি কোনো পাওয়ার থাকে সেটা কিন্তু সামনে চলে আসে, ঠিক আছে, এটা সামনে চলে আসে, আর ইন্টু লগ a টু দি পাওয়ার। তো এই দুটো সূত্র মনে রাখলে মোটামুটি আমাদের লগের অধিকাংশ ম্যাথ সলভ হয়ে যাবে। তো আমাদের এখানে দেখো, আমরা কিন্তু কখনো যেমন যেমন একটা বাড়ির ভিতকে আমরা চেঞ্জ করতে পারি না, বাড়ির উপরে ছাদের উপরে আরো ঘর তুলতে পারি, তো লগের ক্ষেত্রে কিন্তু ভিতকে আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা এটাকে উপরে যে পাওয়ারটা থাকবে ওটাকে মডিফাই করতে পারবো। তো 8কে আমরা কি লিখতে পারি, দেখো তো আমি 8কে যদি আমি লিখি √8 তার হোল স্কোয়ার, দেখো তো স্কোয়ার এবং রুটে কেটে যে আমাদের 8ই থাকে না, আমাদের কিন্তু বেজ যা সেটা যদি এখানে না নিই, বেজের সাথে যদি পাওয়ার বা সূচকটা আমি সেম না নিই, আমি কিন্তু এটা কাটাকাটি করতে পারবো না, কারণ এটা সূত্র কিন্তু এটা বসবে না। যেটা করলাম, এই যে √8 ছিল, আমি 8টাকে আমি √8 হোল স্কোয়ার করলাম, মানে আর কি, যে এই নিচের বেজের সাথে সমান বানানোর জন্য।
আমি যদি এবার সেম ভাবে এটাকে করতে চাই, দেখো তো 64, আমি এটাকে লিখতে পারি দেখো √64। দেখো তো, মানে এই √64 মানে তো 8, 64 কে রুট করলে আমাদের 8 হয় বর্গমূল করলে। তো এটাকে আমি 2টাকে সামনে আনতে পারি, 2 ইন্টু লগ √8 ইন্টু √8। সিমিলার ওয়েতে এই 64 উপরে কি দেখো তো, 64 উপরে আমাদের রুট ছিল, আর আমরা জানি রুট মানে কত, রুটের উপরে পাওয়ার থাকে 1/2, তাই না? রুট মানে হলো কোন সংখ্যার উপরে রুট মানে হলো তার উপর পাওয়ার থাকে 1/2। সেম ভাবে এখানে বলতে পারতাম না 1/2, 64 টু দি পাওয়ার 1/2, তাই না? কারণ আমাদের এখানে ছিল কত, আমাদের ছিল এখানে 64, যেটাকে আমরা বলতে পারি 64 টু দি পাওয়ার 1/2। ওকে, তার মানে এখন দেখো আমি এখান থেকে এই হাফটাকে সামনে আনতে পারছি, এবং লগ 64 টু দি পাওয়ার 2, এটা বেজও যাই পাওয়ারও তা, তার মানে এটা 1/1, 1/2, এটারও সেম বেজও যা পাওয়ারও তাই, এটার মানে 1। তো 2 আর 1/2 যোগ করলে কথা 2 2 4, 5/2। আমরা ধারণা করতেছি যে এবারও লগের ম্যাথ আসতে পারে। একটি স্কুলের ছাত্রদের ডিল করার সময় 8, 12, 16 সারিতে সাজানো যায় এবং এদেরকে বর্গাকারও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন, কমপক্ষে কি দেওয়া যায়, কমপক্ষে কতজন ছাত্র সংখ্যা কত হবে? তো যখনই আমাদের কমপক্ষে বা সব থেকে ছোট বা ক্ষুদ্রতম মানটি, এই কথাগুলো যখনই বলবো তখনই আমরা মনে করে নিব সেটা মানে হলো আমাদের এখানে বের করতে বলতে লসাগু। লসাগু মানে লঘিষ্ঠ না, লসাগু মানে লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি সব থেকে ছোট না? সেম ভাবে সব থেকে ছোট, ক্ষুদ্রতম, কমপক্ষে কথাগুলো আসা মানে তখন লঘিষ্ঠ। তো এখন কি দেওয়া আছে 8, 12 আর 16, এটাকে লসাগু করি। লসাগু করলে কথা 2 দ্বারা কাটাকাটি করা যায়, লসাগু করা 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার 2 দ্বারা যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আবার 2 দ্বারা যায়, 2 অক্ষে 2, 3, 2 দুগুণে 4। এখন দেখো তো কয়টা হচ্ছে, দুইটা আমাদের, একটা, দুইটা, তিনটা, চারটা, এবং 3 কিন্তু হচ্ছে একটা, তাই না? এখন দেখো তো বেসিক্যালি এইগুলোকে আমি গুণ করলে কত পাচ্ছি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48 কিন্তু আমি এখানে পাচ্ছি। তো কথা কিন্তু সেটা না, কথা যে দেখো আমাদের এই আমাদের এখানে 2 2 মানে কত, 2 স্কোয়ার, এই 2 2 মানে কত, 2 স্কোয়ার। আমাদের এটাকে 8, 12, 16 সারিতেও সাজানো যাবে, আবার বর্গাকারেও সাজানো যাবে। এখন আমি দেখতেছি এই 2 2 2 স্কোয়ার বর্গ, এই 2 2 2 স্কোয়ার এটাও কিন্তু বর্গ, কিন্তু এখানে 3 একটা আছে। তো 3-এর সাথে যদি আমি আর একটা 3 গুণ আকারে না দিই, তাহলে কি সেটা বর্গ হবে বলো তো? এটা কিন্তু আমাদের আর একটা 3 গুণ আকারে দিলে কেবল বর্গ হবে। তো তো এবার সাথে 3টা গুণ করে দিই, তো 48-এর সাথে 3 গুণ করলে কত হয়, 48-এর সাথে 3 গুণ 3 124, মানে 144। আমাদের কিন্তু এখানে কাঙ্ক্ষিত উত্তরটা হলো 144। এটা কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং দেখা যায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি, এইসব জায়গায় কিন্তু এগুলো আসে। মানে এই যে কমপক্ষে কতজন স্টুডেন্টকে বর্গাকারে সাজানো যাবে, বা কতক্ষণ পর পর আমাদের ঘন্টা বাজবে, এই ধরনের ম্যাথগুলো তোমরা ছোটকালে যেগুলো করে আসছো আর কি, এই ম্যাথগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু প্রথমবারের মতন, তো আমরা ধারণা করতেছি হয়তো এগুলো আসতে পারে। চলো ত্রিকোণমিতির ম্যাথ দেখি। এবিসি ত্রিভুজের এ বি ইকুয়াল টু এসি, কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কোণ বি এর পরিমাণ কত? আচ্ছা, এটা যেহেতু ত্রিকোণমিতি না, তবে আমাদের ত্রিকোণমিতি থেকেও কিন্তু ম্যাথ আসে। আচ্ছা, আমি যদি একটা ফিগার ড্র করতে চাই, ওকে, ধরো আমাদের এখানে কি বলছে যে কোণ এ বি সি, আমাদের কোণ এ গেল 90 ডিগ্রি, তাহলে এই কোণ এ, এটা ধরলাম এ, এটা আমি ধরলাম এ, এবং এটা মানে কত, 90 ডিগ্রি, এটা মানে হলো এ, এবং এটা হচ্ছে কত, 90 ডিগ্রি। এখন আমাদের বলতে বের করতে বলছে এ বি ইকুয়াল টু এসি, এ বি ইকুয়াল টু এসি, তার মানে এই এ বি ডিস্টেন্স যতটুকু, এ বির পরিমাণ যতটুকু, আমাদের এসির পরিমাণও ততটুকু। এবং আমাদের বের করতে বলছে কোণ বি এর মান, কোন বি এর মানটা কিন্তু আমাদের বের করতে বলছে। এখন দেখো আমরা কিন্তু জানি সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ 90 ডিগ্রি হবেই, যদিও দেওয়া আছে। এবং আমাদের একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি এই কোণটা এবং এই কোণটা মিলে আমাদের 90 ডিগ্রি হবে। তো এই কোণটা এবং এই কোণটা, দেখুন যখন একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, সেই দুইটা বাহুর আমাদের যেই সন্নিহিত কোণ সেটাও কিন্তু সমান হয়। তার মানে হলো এটা যেহেতু আমাদের এই বাহুটা এবং এই বাহুটা সমান, দেখো যেহেতু আমাদের এই বাহুটা এবং এই বাহুটা সমান, তার মানে এই যে এই কোণটা এবং এই কোণটা আমাদের সমান। তো যেহেতু দুটা কোণ আমাদের, আচ্ছা আমি যে আর অন্যভাবে করে দেখো, এই একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টিতে 180 ডিগ্রি, এটা তো আমরা জানি, তাই না? তো তার মানে যেহেতু আমাদের দুটা বাহু সমান, এই বাহুটা এবং এই বাহুটা সমান, তার মানে এই কোণটা এবং এই কোণটা সমান, তার মানে এখানে কোণ বিও যাবে, কোণ সিও তাই হবে, অর্থাৎ টোটাল তো 180 ডিগ্রি। তো কোণ বিও যা, কোণ সিও তাই। তো কোণ বি এর জায়গায় কোণ সি লিখতে পারি,
কোনো 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ বিয়োগ করে দিলাম, তো 2 কোণ বি ইকুয়াল টু আমাদের 90 ডিগ্রি, অতএব কোণ বি ইকুয়াল টু কিন্তু আমাদের 45 ডিগ্রি। যেহেতু কোণ বি এর মানও যা কোণ সি এর মানও তাই, তো যাই হোক আমাদের 45 ডিগ্রি হয়। তো এখন কি দেখো, এই ব্যাপারটা কিন্তু আমরা মুখে মুখে করতে পারতাম কিভাবে, যেহেতু আমাদের একটা কোণ সমকোণ 90 ডিগ্রি, তার মানে অবশ্যই বাকি দুটা কোণের সমষ্টি হবে আমাদের 90 ডিগ্রি। তো এবং যেহেতু দুটো বাহু সমান, তার মানে দুটো কোণও সমান, তো অবশ্যই যদি 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি, এটা কিন্তু আমাদের করতে বড় জোর হয়তো 10 থেকে 15 সেকেন্ড টাইম লাগার কথা। আচ্ছা, পরেরটাতে যাই আমরা। ক খ দুটি শহর, আলম 57 কিলোমিটার গতিতে ক থেকে খ পর্যন্ত পথ অতিক্রম করে আবার ঘন্টায় 38 কিলোমিটার গতিতে ফিরে আসেন, তার গড় গতিবেগ কত? দেখো, এই যে গড় গতিবেগের জন্য আমাদের কিন্তু সূত্র কিন্তু একটাই, গড়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে একটাই, গড় গতিবেগের জন্য উপরে থাকে তোমার মোট দূরত্ব আর নিচে থাকে মোট সময়, একটাই কিন্তু মেন সূত্র। তবে যখন আমাদের দেখো এখানে কিন্তু আমাদের যে দূরত্বটা সেটা কিন্তু সেম, যে টুকরা দূরত্ব গেছে সেই দূরত্ব টুকরা কিন্তু ফিরে আসছে, যতটুকু গেছে যতটুকু দূরত্ব ততটুকু দূরত্বই ফিরে আসছে, তবে যাওয়ার সময় যে গতি ছিল আসার সময় গতিটা ভিন্ন। যখন এমন হবে তখন কিন্তু আমরা আরো শর্টে করতে পারি, যে 2 ইন্টু যে দুটো দুটো আমাদের ইয়ে থাকবে, 2 ইন্টু আমাদের স্পেস আলাদা আলাদা করে, যে তোমার 2টা কিলোমিটার থাকবে, 57 আর কত 38 কিলোমিটার, মানে 57 কিলোমিটার/আওয়ার ঘন্টায়, এবং আটটা তোমার 38 কিলোমিটার/আওয়ার, সেটা সে দুটোকে গুণ করে ফেলতে পারি। এটা তোমার 57, এটা হচ্ছে 38, এবং নিচে থাকা কত 57 এবং 38-এর যোগফল। এটাকে যদি আমি সূত্র আকারে ভাবতে চাই, সেটা হলো সূত্রটা কি, সেক্ষেত্রে আমি সূত্রটা এইভাবে ভাবতে পারি যে 2 ইন্টু একটা একটা গতিকে এক্স মনে করলাম, একটা গতিকে ওয়াই মনে করলাম, আর এর নিচে সেই দুটো গতির যোগফল। ওকে, আমরা কিন্তু চাইলে এই সূত্র দিয়েও সহজে করতে পারি আরো। যখন আমাদের যতটুকু দূরত্ব যে গেছে এবং যতটুকু দূরত্ব আসছে, দূরত্ব যখন সেম থাকবে তখন আমরা এই সূত্র দিয়ে করতে পারবো। আচ্ছা, তাহলে যদি আমি একটা ভাবি, দেখো এখন আমাদের ক্যালকুলেশনটা কিন্তু ঝামেলার, তাই না? আমাদের 57 38, তো ক্যালকুলেশন করতে টাইম লাগবে। তো এই ধরনের ক্যালকুলেশন টাইম কনজিউম যেগুলো করবে, এটা কিন্তু আমরা একটু অ্যাজাম্পশন করতে পারি, আমরা ভাবতে পারি একটু কমিয়ে একটু বাড়িয়ে দেখো সহজে করতে পারি। 57কে আমি ধরো 2 কমাই দিলাম, এবং 38কে আমি 2 বাড়াই দিলাম, দেখো তো মোটামুটি রাউন্ড ফিগার চলে আসলো না, 40 বা 55 রাউন্ড ফিগার চলে আসলো একটা। আর 57 38 কত, 7 7 14 15, এটা 95। আচ্ছা, 55 55-এর সাথে 2 গুণ করলে কত হয়? 110। আর 110-এর সাথে 40 গুণ করলে কত হয়? আচ্ছা, আমি একটা লাইন বাড়াই, তো 111-র সাথে 4 গুণ করে 44, না 44, আর এই দুটো শূন্য, আর নিচে থাকে 95। তো আমি যদি এটা 100 হইতো, এটা ধরো 95 না, যদি 100 হইতো, 100 দ্বারা আমাদের ভাগ করলে কত 44 হতো না? তার মানে হলো এটা 44 থেকে একটু বেশি হবে, বা 44-এর কাছাকাছি, 44 থেকে একটু বেশি বা 44-এর কাছাকাছি। দেখো তো আমাদের অপশন কিন্তু একটাই আছে, আমরা কিন্তু ম্যাথ না করেও ম্যাথের সমাধান করতে পারি, অ্যান্সারটা ভাবতে পারি। এবং আমাদের এই ধরনের ম্যাথ আসে বিশেষ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটিতে আসে, বিশেষ করে জগন্নাথ ইউনিভার্সিটি কমার্স ইউনিটে আসে, দেখা যায় যে আমাদের এমন ক্যালকুলেশন দেয় যে ক্যালকুলেশনগুলো এক্সাক্ট ভ্যালু বের করার জন্য হয় টাইম লাগবে না, একটু ক্যালকুলেটর ইউজ করা লাগবে, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, এইভাবে আমরা ভেবে ভেবে ভাবতে পারি, একটু কমিয়ে বা একটু বাড়িয়ে, দেখবা যে আমাদের ক্যালকুলেশনটা একদম কাছাকাছি আনুমানিক একটা ক্যালকুলেশন চলে আসবে রাউন্ড ফিগারের মধ্যে। আচ্ছা, দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যতক্ষণ 10 ঘন্টায় পানি পূর্ণ করে এবং 15 ঘন্টায় পানি শূন্য করে, দুইটি নল একসাথে খোলা রাখলে কত ঘন্টায় তা পূর্ণ করবে? এই ধরনের ম্যাথ কয়েকটা টাইপের দেয়, টাইপগুলো কি কি আমাদের বলতে পারে, দুইটা নল থাকে, তো এটা ধরো চৌবাচ্চা, এক চৌবাচ্চা, এখানে ধরো একটা নল আছে এবং এখানে ধরো আর একটা নল আছে। তো এই একটা নল দ্বারা আমাদের পানি ধরো বাইরে প্রবেশ করে, এবং আরেকটা নল দ্বারা ধরো পানি আমাদের ভিতরে প্রবেশ করে, এখানে একটা নল, এই নল দ্বারা পানি ভিতরে প্রবেশ করে। আমাদের বলতে পারে দুইটা নল, একটা নল দ্বারা পানি ভিতরে প্রবেশ করতেছে, একটা নল দ্বারা পানি বাইরে প্রবেশ করতেছে, নির্দিষ্ট টাইম, এটা কোনো 10 মিনিট কোনো 15 মিনিট লাগতেছে। তো সেই ক্ষেত্রে দুইটা নল একসাথে অন রাখলে আমাদের আসলে কতক্ষণে এটা পানি পূর্ণ করবে, বা কতক্ষণে পানি শূন্য করবে? বা এটা আসতে পারে যে এখানে একটা নল আছে, এখানে একটা নল আছে, দুইটা নল দ্বারা আসলে পানি ভিতরে প্রবেশ করতেছে, তো দুটা নল আমাদের অন করলে কখন পানি পূর্ণ করবে বা কখন আমাদের পানি শূন্য করবে, দুটো নল একসাথে ছেড়ে দিলে। এই ধরনের ম্যাথগুলো আমাদের যেটা করব, যে আমাদের দুটো আলাদা আলাদা দেখো যে সময়টা দেওয়া থাকবে, 10 ঘন্টায় পানি পূর্ণ করে, বা এটা কত 15 ঘন্টায় পানি কি শূন্য করে, মানে একটা যদি আরেকটা বিপরীত হয়, তখন আমরা ওই দুটাকে প্রথমে যোগ করব, গুণ করব, এবং তারপরে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। যদি কি হয়, যদি আমাদের একটা বিপরীত হয়, বিপরীত হলে, আর যদি একই একই রকম হয়, হ্যাঁ, আমি যদি একটু ভাবি, যদি বিপরীত হলে কিন্তু আমরা কি করব, বিপরীত হোক আর আমার সিমিলার হোক, সবসময় উপরে গুণ, বিপরীত হলে আমাদের মাস নিচে হবে বিয়োগ। আর যদি আমাদের একই রকম হয়, একই রকম বলতে কি বলতে পারি, যে ঠিক আছে একটা নল দ্বারা 10 ঘন্টায় পানি পূর্ণ করতেছে, আর একটা নল দ্বারা 15 মিনিটে বা 15 ঘন্টায় পানি পূর্ণ করতেছে, তখন কিন্তু একই রকম দুটো পানি পূর্ণ করতেছে না, তখন জাস্ট উপরে 10 গুণ 15 আর 10 প্লাস 15। বা আমাদের একটা নল দ্বারা 10 ঘন্টায় পানি শূন্য করতেছে, আর একটা নল দ্বারাও
15 ঘন্টায় পানি শূন্য করতেছে, দুটো একই একই রকম কাজ করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্লাস দিব। আর যেহেতু এখানে একটা পানি পূর্ণ একটা পানি শূন্য, সেক্ষেত্রে আমাদের মাইনাস। 10 × 15 / 5, 3×5 = 15, 3×10 = 30। ওকে, তো এখানে উত্তর হলো আমাদের 30। একটি ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, যদি 35 জন স্টুডেন্ট বিজ্ঞান পছন্দ করে, 45 জন স্টুডেন্ট গণিত পছন্দ করে এবং 10 জন স্টুডেন্ট উভয় পছন্দ করে, তাহলে কতজন স্টুডেন্ট উভয়ের কোনোটিই পছন্দ করবে না? এটা হচ্ছে আমাদের সেট ফাংশনের ম্যাথ। তো সেট ফাংশনের ম্যাথগুলো আমাদের ইউনিভার্সিটিতে এবং চাকরি পরীক্ষাতে আসতে দেখা যায়। সেট ফাংশনের ম্যাথগুলো যখন আমরা করবো, যখন আমাদের উভয়ের একটা ব্যাপার থাকবে, উভয় পছন্দ করে বা উভয় পছন্দ করে না, উভয় খেলা করে বা উভয় খেলা করে না, সেক্ষেত্রে সবার আগে আমরা যেটা করবো, আমরা দুটো বৃত্ত আঁকাবো। আমরা সবার আগে দুটো বৃত্ত আঁকাবো। ওকে, এখন বৃত্ত আঁকানোর পরে দেখো তো আমাদের এই এরিয়াটা, এই মোটামুটি এই এরিয়াটা আমাদের কমন না? এই এরিয়াটা দেখো তো, আমাদের এই এরিয়াটা কিন্তু কমন। এই এরিয়াটা আমাদের ওর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, এই এরিয়াটা কিন্তু কমন। এই কমন এরিয়াটার মানটাকে দেখবো কত আছে। এই যে কমন এরিয়াটা, যে আমাদের কতজন স্টুডেন্ট দেখো তো, আমাদের 10 জন স্টুডেন্ট এটাও পছন্দ করে, আমাদের 10 জন স্টুডেন্ট। এটা ধরো আমাদের ধরলাম আমাদের 35 জন স্টুডেন্ট বিজ্ঞান, এটা ধরলাম বিজ্ঞান সায়েন্স, হ্যাঁ এটা হচ্ছে বিজ্ঞান, এবং বাকি থাকে কত 45 স্টুডেন্ট গণিত, এটা ধরলাম হচ্ছে ম্যাথ। তো এই যে ম্যাথ পছন্দ করে হচ্ছে 45 জন স্টুডেন্ট, এবং বিজ্ঞান পছন্দ করে 35 জন স্টুডেন্ট, এবং কমন যে 10 জন, যারা তোমার এই যে এই পার্টটা, যারা তোমার বিজ্ঞানও পছন্দ করে ম্যাথও পছন্দ করে, সেক্ষেত্রে এই কমন পার্টটার মানটাকে বসায় দেবো সবার আগে। সবার আগে কমন পার্টটার মানটা আমরা বসায় দিব। তো এটা কত, আমাদের কমন পার্টটা তো 10, কমন পার্টটা কিন্তু 10, তাই না? কমন পার্টটার মানটা বসায় দিলাম। এখন এখানে আমাদের ছিল কত দেখো তো, শুধুমাত্র বিজ্ঞান বিজ্ঞান পছন্দ করতে কতজন, 35 জন। তার মানে এই যে 35 জন থেকে 10 জন বিয়োগ করবে কতজন, এই 25 জন। এই 25 জন কিন্তু শুধুমাত্র বিজ্ঞান পছন্দ করে। টোটাল কিন্তু এই পুরো ঘরটা, এই পুরো ঘরটাই কিন্তু এর বিজ্ঞানের, কিন্তু পুরো ঘরটাই সায়েন্সের। কিন্তু এই বিজ্ঞানের পুরো ঘরের মধ্যে 10 জন যারা বিজ্ঞানের সাথে ম্যাথও পছন্দ করে, তাহলে এই যে আমাদের থাকতেছে মাত্র এই যে কত, এই যে 25 জন যারা শুধুমাত্র বিজ্ঞান পছন্দ করে। আমাদের কিন্তু পরীক্ষাতে এটাও আসে যে শুধুমাত্র যে এটা দিয়ে বলবে শুধুমাত্র বিজ্ঞান পছন্দ করে কতজন, বা শুধুমাত্র আমাদের গণিত পছন্দ করে কতজন। তো একটা চিত্রদের মোটামুটি সব 7-8 রকমের অ্যান্সার চলে আসবে। আচ্ছা গেল। এখন আমাদের ম্যাথ ছিল কতজন, ম্যাথ ছিল আমাদের 45, তাহলে 45 - 10 মানে 35 জন শুধুমাত্র তারা ম্যাথ পছন্দ করে, তারা কিন্তু আর বিজ্ঞান পছন্দ করে না। তো এখন আমাদের টোটালটা যদি দেখি, 25 + 10 + 35, মানে এই যে 70 জন যারা আসলে হয় বিজ্ঞান নাই ম্যাথ নাই কোনো না কোনো কিছু পছন্দ করে। আমাদের কোশ্চেন আসছে কি দেখো তো, কোনোটি পছন্দ করে না। তার মানে টোটাল স্টুডেন্ট ছিল কতজন, টোটাল স্টুডেন্ট ছিল তো 100 জন। তো 100 জন আমাদের 70 জন কিছু না কিছু পছন্দ করে। তাহলে এই যে 30 জন যারা কোনো কিছুই আসলে পছন্দ করে না, ঠিক আছে, তাদের ধরে শুধু পিটানোর দরকার। যারা কোনো কিছুই পছন্দ করে না, ঠিক আছে, এটা হলো সে 30 জন। ওকে, আরেকটা লগের ম্যাথ, লগ x⁴ 1/8 = -2 হলে, ব্যাপারটা ঠিক কেমন লেখা আছে এখানে, লগ x⁴ 1/8 = -2। যেহেতু আমাদের এখানে মান বের করতে বলছে, আমি যদি বলেছিলাম মান বের করা মানে হলো সেখানে লগটাকে ভ্যানিশ করতে হবে। কোনটাকে ভ্যানিশ করতে হবে বলো তো, লগটাকে। তো লগটাকে যখন আমরা ভ্যানিশ করব, তখন আমাদের তো বেসটাকে তো নড়াতে পারবো, তাই না? তো এটা আসবে এখানে এবং এইটাও চলে আসবে এখানে, এই মাঝখানে লগটা ভ্যানিশ হয়ে যাবে। ব্যাপারটা কি, ব্যাপারটা যদি আমি একটু ভাবতে চাই, দেখো এই যে এক্স এর উপর যেটা থাকবে, এক্স এর উপর কি ছিল 1/8 আছে না, 1/8টা চলে যাবে এখানে, মানে এখানে 1/8টা চলে যাবে। আর এই -2টা চলে আসবে এই 1/8 এর জায়গায়, এই যে -2, মাঝখান থেকে লগটা ভ্যানিশ হয়ে যাবে। তো এটা মানে হলো 1/x², 1/8। যেহেতু আমাদের এক্স এর মান বের করা লাগবে, আমি উল্টাই দিই দুটাই, x² = 8। তো 8 কে আমরা লিখতে পারি 4 × 2, তাই না? তো আমাদের x² = কত, 8। তো x² = 4 × 2। তো x দেখো আমি ওভাবে রুট করি, 4 × 2, 2 কে রুট 4 কে 2, আর 2 কে তো রুট করা যায় না, তো 2√2, যেটা হলো আমাদের এটা উত্তর। ওকে, আমাদের কিন্তু পিতা পুত্রের ম্যাথ ছোটকাল থেকে আমরা দেখে আসছি। পিতা পুত্রের ম্যাথ খুব গুরুত্বপূর্ণ। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2, 5 বছর পর তাদের বয়সের অনুপাত 8:3, তাদের বর্তমান বয়স কত। এটা আমাদের কয়েকটা ওয়েতে আমরা করতে পারি। তো সবাই যদি ম্যানুয়াল ওয়েতে যাই, সেই ক্ষেত্রে আমাদের এটা করা লাগে। আমরা জানি যে এখানে ধরতে হয় যে এটা তোমার অনুপাতের ম্যাথ, একটা হলো তোমার 7x, একটা হচ্ছে 2x, তার মানে হলো যে একটু একটু করে দিই দেখো, একটা হচ্ছে 7x, একটা হচ্ছে 2x ধরতে হয়। তারপর 5 বছর পর, 5 বছর পর মানে 5 যোগ করে দিলাম উভয়ের সাথে, 5 বছর পর তাদের বয়সের অনুপাত 8:3। এখান থেকে আমাদের কিন্তু এটা এক্স এর ভ্যালু বের করতে হয়। এক্স এর ভ্যালু বের করার পরে আমাদের 7x এবং কত 2x, এই 7x এর সাথে এবং 2x এর সাথে মানটা যোগ গুণ করতে হয়। 7x এর সাথে x এর মান গুণ করবো, আর 2x এর সাথে x এর মান গুণ করবো, যেটা হয় সেটা হলো আমাদের উত্তর। তো এই ম্যাথটা কিন্তু আমি আরো খুবই সহজ ওয়েতে করতে পারি, দেখো তো।
আমি তো অনুপাতে পার্থক্য ভাবি, দেখো তো 7:2 ছিল, 5 বছর পর হয়েছে কত, 8:3। তো আমাদের এখানে যদি আমি পার্থক্যটা দেখি, এই যে পার্থক্যটা ভাবি, এখানে পার্থক্য কিন্তু এক, এখানেও পার্থক্য যদি দেখি, দেখো পার্থক্য এক। এই এক এক পার্থক্য একটা অংশের পরিবর্তন হয়েছে 5 বছর পর। কত বছর পর বলতো? 5 বছর পর তাদের বয়সের অনুপাত এক 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 অংশ করে বাড়ছে। আগে ছিল 7:2, এখন হয়ে গেছে তোমার 8:3। জাস্ট 5 বছর পর এক অংশ করে বাড়ছে। তার মানে হলো এই যে এই এক অংশ করে বাড়ছে কত বছর পর বলতো? 5 বছর পর। 5 বছর পর এক অংশ করে বাড়ছে। তাহলে এই যে আমাদের 7 আর 2 না, এই 7-এর সাথে 5 গুণ করে দাও, 2 এর সাথে 5 গুণ করে দাও, 5 7 35, 5 2 10, 5 7 35, 5 2 10। এই ম্যাথটা করতে আমাদের সর্বোচ্চ টাইম লাগে 5 থেকে 10 সেকেন্ড, যদি আমরা ব্যাপারটা বুঝতে পারি। তো তারপরে যদি এটা প্রবলেম মনে হয়, আরো শর্টকাটে ভাবতে পারি। এই যে অপশনগুলো আছে না, দেখো 32:32, 8, 35:10, 35:12, 36:10, এই 4টা অপশন থেকে আমরা দেখবো অনুপাত করে কোনটার অনুপাত আসলে 7:2 হয়। একটা অপশন থাকবে যার অনুপাত 7:2। তো দেখো তো 35 আর 7কে আমি যদি অনুপাত করি, আমি 35 আর 7কে অনুপাত করতে চাই, দেখো তো 35 আর 10কে অনুপাত করতে চাই, তার মানে হলো কত? 5 7 35, 5 2 10, 5 5 কাটা, আমাদের কিন্তু 7:2 হয়। আমরা চাইলে এখানে অপশন টেস্ট করেও কিন্তু এই ম্যাথের অ্যান্সারটা বের করতে পারি। ওকে, ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল -8। এখন আমাদের বলছে ফাংশন অফ কোন কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2 ইকুয়াল টু 0। তার মানে আমাদের ফাংশন অফ -2 মানে হলো এই যে ওয়াইটা আছে না, ওয়াই, এই ওয়াই এর জায়গায় আসলে আমরা কি বসাবো? -2টা বসাই দিব। তো ওয়াই এর জায়গায় কি বসাই দেবো? -2টা বসাই দেবো। এখানে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমাদের -2 বসে যাবে। আমরা জানি ফাংশনের ম্যাথগুলো আমরা এইভাবে ছোটকালে করে আসছি। জাস্ট আমরা ওয়াই এর জায়গায় -2টা বসাই দিলাম। জাস্ট তাই। এবং আমাদের বলেছে কিন্তু -2 ইকুয়াল টু কত, দেখো তো, -2 ইকুয়াল টু আমাদের 0, এটা বলে দিছে। তার মানে হলো -2 এর জায়গায় আমি কি বসাবো? 0। এটা মানে কত? 2 কে 2 দুগুণা 4, 3 2 টু দি পাওয়ার কিউব মানে কত? 2 বার আমি 3 কে গুণ করবো, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, এটা হচ্ছে 8। আর মাইনাসের উপরে যখন আমাদের পাওয়ার থাকবে, মাইনাসের উপরে পাওয়ার যখন থাকবে আমাদের বেজোড় সংখ্যা, সেখানে কিন্তু আমাদের মাইনাসটা মাইনাসই থাকে। আর মাইনাসের উপর পাওয়ার যখন জোড় সংখ্যা থাকে তখন মাইনাসটা প্লাস হয়ে যায়। আর এখানে প্লাস মাইনাসকে স্কোয়ার করলে হয় প্লাস, আর তোমার 4 কে মাইনাসে প্লাস 8 -8, মানে মাইনাস মাইনাস কাটা। তাহলে এখানে থাকছে কত? 4 কে, এই -8টা পাশে নিয়ে গেলে +8। তো কে ইকুয়াল টু আমাদের 8/4 -2। ওকে, আমাদের কিন্তু ফাংশনের ম্যাথগুলো দেখা যায়, পেয়েই আসে। এবং এটা মোটামুটি সব জায়গায় দেখা যায়, যেখানে আমাদের যেসব ইউনিভার্সিটিতে বলি বা আমাদের এই পরীক্ষাগুলোতে বলি, যেখানে আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা থাকে, সেখানে কিন্তু আমাদের ফাংশনের ম্যাথগুলো আসে। কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, মুনাফা আসলে 3/8 অংশ হলে মুনাফার হার কত? এটা কয়েকটা ওয়েতে বের করতে পারি। একটা সাধারণ সূত্র আছে, তোমরা জানো, এই সূত্রতে বের করতে পারি আমরা। আই ইকুয়াল টু পি এন আর। এখানে আমাদের আই মানে কি? আই মানে হচ্ছে মুনাফা। আই মানে হচ্ছে মুনাফা, পি মানে হলো আমাদের মূলধন, তারপরে এন মানে হলো মুনাফার বছর। বছর কত বছরে সে মুনাফা, বছর বা সময়, এক কথা বলি এন মানে হচ্ছে সময়। এবং আর মানে হলো সে মুনাফার হার, কত পার্সেন্ট রেট, 7%, 8% না 10.5% না 12%। ওকে, এই সূত্র দিয়ে ম্যাথটা করতে পারি। তবে এই ম্যাথটাও কিন্তু আমরা আরো আরো সহজেও করতে পারি। ঠিক আছে, দেখো আমাদের বলছে 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা, এবং আমাদের মুনাফা আসলে কত অংশ, দেখো 3/8 অংশ। তাহলে 3 বছরে, 3 বছরে মুনাফা আসলে কত অংশ? মুনাফা আসলে 3/8 অংশ। তো এক বছরে যে টাকাটা, যে অংশটা হয়, এক বছরে আমাদের যে মুনাফা, মানে সুদ যেটাকে বলি, সুদ আসলে যত পার্সেন্ট হয় সেটা তো আসলে মুনাফার হার, তাই না? ধরো তোমাকে বললো যে তোমার 20% হারে, তো 10% হারে তোমাকে সুদ দেওয়া লাগবে, বা 10% হারে মুনাফা দেওয়া লাগবে। তার মানে হলো যে তোমার 100 টাকায় তোমাকে দেওয়া লাগবে কয় টাকা বলো তো? 10 টাকা। তো এই যে আমাদের মানে 100 টাকায় 10 টাকা, এটা তো এক বছরে, তাই না? তো আমি মুনাফা আসলে কত, মুনাফা আসলে আমি যখন বললাম যে 10%, তার মানে কিন্তু দেখো তো 100, মানে 100, 10/100 না, 10/100, মানে হলো এটাকে আমি বলতেছি তোমার 10%, বা এটাকে আমি বলতেছি যে 1/10 অংশ। তো এটা সে 3 বছরে মুনাফা আসলে 3/8 অংশ। তাহলে এক বছরে মুনাফা আসলে কত অংশ, দেখো তো, 3/8/3, তার মানে হলো 1/8। 1/8, এই 1/8 অংশ হলো এক বছর। যদি একবার, আর মুনাফার হারকে পার্সেন্টেজ করে ফেলবো আমরা, যেটা হবে সেটা হলো আমাদের উত্তর। তো এখন যদি একটা ভাবি, দেখো তো আমাদের অপশন কি কি আছে? 11 আছে। 11 মানে 8, 100কে যদি আমরা 8 দ্বারা কাটাকাটি, কখন কি 11 আসবে? 8 11 হয় 88।
আমাদের কিন্তু 8 দিয়ে 11কে গুণ করলে হয় 88, 8 12 96, এবং 14 মানে 8, 8-এর সাথে যখন 14 14.5 গুণ করি মোটামুটি কিন্তু আমাদের 112-র কাছাকাছি একটা মান পাই, এটাও হবে না। তো 8-এর সাথে যখন তুমি এটা গুণ করবা, বা 12.5%, 12.5% সাথে 2 গুণ করলে কত হয় দেখো তো, 12.5% সাথে 2 গুণ করলে হয় আমাদের 25, 25-এর সাথে আবার 2 গুণ করলে কত হয় 50, 50-এর সাথে 2 গুণ করলে কত হয় আমাদের 100। তার মানে কিন্তু আমাদের 8 বার, এই 12.5-এর সাথে 8% গুণ করলে কিন্তু আমাদের চলে আসতেছে ম্যাথটা। বা আমি ম্যানুয়ালি ম্যাথটা ভাবতে পারি যে জাস্ট 100 ভাগ 8 করে ফেলবো, 100 ভাগ 8, 100 বার 8 করলে 8 8, তারপরে আমাদের 2, 8 দুগুণা 16, আমাদের 4 নিলে 5-8 40, মানে যেভাবে ভাবি না কেন আর কি, ঠিক আছে, যেভাবে ভাবি না কেন আমাদের কিন্তু এখানে অ্যান্সার 12.5%। ঠিক আছে, মানে এগুলা সবগুলো ম্যাথ কিন্তু করে করে করা লাগে না, এবং এটা কিন্তু তোমার 9-10-এর বইতে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথটা ছিল। চলো এখন এটা প্রতিকোণ ম্যাথ করি। এটি সমকোণী ত্রিভুজের এবিসি তে কোন বি এক সমকোণ, কোন বি সমকোণ। যদি tan a = √3 হয় তবে sin 2a এর মান কত? তো এই ক্ষেত্রে যখন আমরা ত্রিকোণমিতিক ম্যাথগুলো করব তখন সবার আগে আমরা খেয়াল রাখবো, আমাদের কিন্তু আসলে জানার দরকার যে আসলে কোনটার মান কত। tan a বা tan এর যে মানগুলো আছে, tan 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি, সাইনের যে মানগুলো আছে, কজের যে মানগুলো আছে, আমাদের কিন্তু মানগুলো জানা লাগবে। আমাদের মাঝে মাঝে ডিরেক্ট এমনও আসে যে tan a = √3 হলে a এর মান কত। তার মানে যখন আমি জানতে পারি tan কত ডিগ্রি মান আসলে √3, আমরা কিন্তু ডিরেক্ট মান বের করতে পারবো, তাই না? তো 9-10 যে ছকটা আছে, আমি ছকটা দেখাইলাম না এখন। 9-10 বইতে যে ছকটা আছে আমরা অবশ্যই ছকটা একবার দেখে যাব। আমি আবারও বলতেছি, আমরা কিন্তু এগুলো জানি না কত মার্কের আসলে গাণিতিক বুদ্ধিমত্তা আসবে, বা সেখানে শুধুমাত্র বীজগণিত থেকে আসবে, শুধুমাত্র জ্যামিতি থেকে আসবে, বা শুধুমাত্র আমাদের আহ, বা পাটিগণিত থেকে আসবে। ইভেন গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে কিন্তু আমাদের আইকিউ দিতে পারে। গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে আমাদের কিন্তু আইকিউর ম্যাথ একটা দুটো থাকতে পারে। তো আমরা মোটামুটি ওভারঅল একটা ধারণা নিয়ে যাব, অল্পের মধ্যে একটা বড় ধারণা নিয়ে আমরা কিন্তু যাবো পরীক্ষার হলে। ওকে, তো আমাদের tan a = কত বলছে? √3। তো আমরা জানি tan কত ডিগ্রি মান √3 হয় বলো তো? আমরা জানি tan 60 ডিগ্রি মান √3 হয়। তার মানে এটা tan tan বাদ a = কত আসলে 60 ডিগ্রি। যদিও tan tan তো বাদ হয় না, জাস্ট আমরা সহজে করে মনে করে নিলাম যে tan tan বাদ চলে গেল, সহজে মনে করে নিলাম a = 60 ডিগ্রি। এখন আমাদের বের করতে বলছে কত, বের করতে বলছে sin 2a। আমরা জানি sin 2a এটা কয়টা ওয়েতে করা যায়, সব থেকে সহজ হবে আমাদের sin 2 এর সূত্র কিন্তু জানি, 2 sin a * cos a = কিন্তু sin 2a, তাই না? তো 2 sin a এর মান কত এখানে 60 ডিগ্রি, এর মান জাস্ট কত 60 ডিগ্রিতে বসাই দিলাম। এখন sin 60 ডিগ্রি মান কত √3/2। আমি আবারও বলতেছি তোমাদের কিন্তু মানগুলো মুখস্থ করা লাগবে, মানগুলো কিন্তু মুখস্থ থাকা লাগবে। cos 60 ডিগ্রি মান কত 1/2, এই 2 কাটলে আমাদের থাকে কিন্তু √3/2। এই যে √3/2 কোথায় আছে, এই যে √3/2, যেটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। y প্লাস 1/y = 2 হলে y এর মান কত? দেখো, y প্লাস 1/y হলে y এর মান কত। তো এই ম্যাথটা আমি জাস্ট তোমাকে একটু ম্যানুয়ালি করাই দিব, তারপর তোমাকে বোঝাবো কিভাবে 1 সেকেন্ডের মধ্যে উত্তরটা করতে পারবা। প্রথমে দেখো আমাদের দেওয়া আছে y প্লাস 1/y = 2, তাই না? আমি যেটাকে লসাগু করতাম, তাহলে y² + 1 = 2, y² + 1 আর গুণ করলে কত হয়, আর গুণ করে মাইনাস করলে 2y। তো y² - 2 y প্লাস 1 + 1²। আমি একটু দ্রুত করতেছি কেন জানো, কারণ এই ম্যাথটা আসলে আমি তোমাদের এইভাবে করাবো না, এটা জাস্ট ম্যানুয়ালি করানোর মতন, যেখানে অ্যান্সারটা আমাদের চলে আসতেছে এত বড় করার পরে। তবে মনে রাখবা, এই ধরনের ম্যাথ আমরা কিন্তু অনেকগুলো ম্যাথ পরীক্ষাতে দেখছি বা দেখবো। ধরো দেওয়া আছে a প্লাস 1/a = 2 হলে আমাদের a² + 1/a² মান কত বীজগাণিতিক রাশির মধ্যে, বা a³ + 1/a³ এর মান কত, এমন তো আসে না? বা বা a - 1/a = 2 হলে আমাদের বলে যে a², সরি, ওকে এটাই বলে। তো এই ধরনের ম্যাথগুলো, ঠিক আছে, এই ধরনের ম্যাথ যখনই থাকবে, মনে মনে করো যে আমরা হচ্ছে 1 সেকেন্ডে ম্যাথ বের করবো, যখনই আমাদের a প্লাস 1/a = 2, বা x প্লাস 1/x = 2, বা y প্লাস 1/y = 2, সেই ক্ষেত্রে মনে রাখবা y এর মানটা কখনোই, সেক্ষেত্রে y এর মানটা কখনোই কিন্তু আমাদের 1 ব্যতীত, বা x এর মানটা কখনোই 1 ব্যতীত অন্য কিছু হইতে পারে না। তো সেক্ষেত্রে সব সময় চোখ বন্ধ করে হলো y এর মান কত 1। যখনই আমাদের y প্লাস মানে যেই রাশিটা থাকবে, যে রাশি প্লাস তার অপর 1 সেই রাশিটা = 2, সেখানে চোখ বন্ধ করে মানটা 1 অলওয়েজ। এবং এসব ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সূত্র জানার দরকার হয় না, যেহেতু এসব ক্ষেত্রে কিন্তু সূত্র জানার দরকার হয় না। কেন বলো তো? আমি বললাম না অ্যান্সারটা a = 1, তাহলে এটা ক্ষেত্রে কি 1² + 1², এক্ষেত্রে অ্যান্সার 2, 1³ + 1³ এই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু 2। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার তাহলে y এর মান কত 1। এই ম্যাথগুলো পরীক্ষাতে খুবই আসে বীজগাণিতিক রাশি থেকে, যেটা তোমরা কিন্তু ক্লাস 9-10-এ পড়েছো, 4.1 2 3 4-এ পড়ছো। ঠিক আছে, ম্যাথগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে,
1 থেকে 15 জন ছাত্রছাত্রীর মধ্যে থেকে 2 জনকে দলীয়ভাবে নির্বাচন করলে 2 জনের রোল বেজোড় হওয়ার সম্ভাবনা কত? তো সম্ভাবনার ম্যাথের জন্য আমরা জানি সম্ভাবনার ক্ষেত্রে সূত্র আছে কি, সম্ভাবনা কি বলতো? সম্ভাবনা মানে হলো, এটা তোমরা করে আসছো, আমাদের উপরে থাকে অনুকূল ঘটনা। অনুকূল ঘটনা মানে যে ঘটনাগুলো আসলে ঘটার সম্ভাবনা বেশি বা ঘটতে পারে আর কি, হয়। আর নিচে থেকে মোট সম্ভাবনা বা মোট ঘটনা। তো আমাদের বলছে টোটাল স্টুডেন্ট কত? 15 জন। 15 জনের মধ্যে থেকে 2 জনকে তুলবো, এর মধ্যে কিভাবে বেজোর হবে? বেজোর এখন এখন দেখি আসলে বেজোর থাকে কতজন বলো তো। 1 3 5 7 9 11 13 15। 1 থেকে 15 জনের মধ্যে আমাদের এই যে তোমার কত জনের বল দেখো তো, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 জনের রোল কিন্তু আমাদের বেজোর। 15 জনের মধ্যে 8 জনের রোল বেজোর। এখন এখানে মধ্যে বলতেছে আমাদের কয়জনকে তুলবো? আমরা তুলবো 2 জনকে। এখন ধরো প্রথম জনকে যখন তুলবো, টোটাল স্টুডেন্ট তো 15 জন, যখন আমি 15 জনের মধ্যে থেকে প্রথম একজনকে তুলবো, তখন 8 জনের মধ্যে যে কোনো একজনকে তুলবো বেজোর রোলের মধ্যে। টিচার ধরো তোমাকে বললো কাদের কাদের রোল বেজোর দাঁড়াও, তো তোমার ধরো 8 জন দাঁড়াইলা। এখন টোটাল স্টুডেন্ট তো 15 জন, তো আমাদের সে মোট ঘটনা সে 15। এখন 8 জনের মধ্যে থেকে টিচার বললো ঠিক আছে এই তোমার 5 না, তুমি চলে আসো। তো আমাদের তাহলে 8 জনের মধ্যে থেকে আমরা নিলাম কত? একজনকে নিলাম না? তো আমাদের ওই 8 জনের মধ্যে থেকে কিন্তু একজন নিলাম। তো প্রথম অবস্থায় যখন আমরা ঘটনাটা বের করলাম যে প্রথম একজনকে তুলি, সেখানে কিন্তু 8/15। এখন আমাদের কিন্তু তুলেছে 2 জনকে। এখন যখন আমি একজনকে তুলেই ফেললাম, তখন আমাদের স্টুডেন্ট তো আর 15 জন ছিল না, এখন থাকলো কতজন? 14 জন। এবং এখন আমাদের বেজোড় রোল সংখ্যা কতজন? 5 নম্বর তোকে তুলে ফেলছি। বেজোড় রোল সংখ্যা কতজন এখন বলো তো? এখন তো 8 জন না, এখন কিন্তু 7 জন। আর মাঝখানে আমি গুণ চিহ্ন ইউজ করছি। এখন দেখো গুণ কেন গুণ ইউজ করলাম, কারণ যখন আমাদের একটা ঘটনা শেষ হয়ে যায় না, আমাদের 2 জনকে তুলতে বলছিল কিন্তু তুলছিলাম প্রথমে একজনকে, পরবর্তী আরেকজনকে তুললাম। যখন ঘটনা শেষ না হবে, একটা ঘটনার মধ্যে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দুইটা ব্যাপার থাকবে, তখন কিন্তু আমরা এটা গুণ ইউজ করবো। তো আমি যখন কাটাকাটি করতে চাই, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড, মানে যখন আমি 2 জনকে তুললাম, 2 নম্বরকে তুললাম। এখন যদি আমি কাটাকাটি করতে চাই দেখো তো, 7 × 2 = 14, 4 × 8, তার মানে 4/15 আমাদের এখানে উত্তর। 4/15, এটা হলো আমাদের সে কাঙ্ক্ষিত উত্তর, 4/15। ঠিক আছে। আচ্ছা, একটি খুঁটির উচ্চতা 20 মিটার, খুঁটির পাদবিন্দু হতে কত দূরে দাঁড়ালে শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি হবে? তো আমাদের এই দেখো ম্যাথটা, যে এটা তো তোমার দূরত্ব উচ্চতার ম্যাথ। ঠিক আছে, দূরত্ব উচ্চতার ম্যাথ পরীক্ষাতে যে মানে মোটামুটি এমন কোনো জায়গায় আসে না যেখানে আমাদের দূরত্ব উচ্চতার ম্যাথ আসে না। যেমন আমি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা বলি, বা আমি যে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির কথা বলি, যেখানে কিন্তু এই ম্যাথগুলো কমন। ওখানে যেসব জায়গায় আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা বা আমাদের যেখানে প্রশ্ন গাণিতিক বিশ্লেষণ যেখানে আছে, সেখানে কিন্তু এই ম্যাথগুলো কমন। তো খুঁটির উচ্চতা 20 মিটার, তো ধরলাম এই দেশের খুঁটিটা, সে খুঁটির উচ্চতা কত? 20 মিটার। এটা হলো সে 20 মিটার। তো পাদবিন্দু, এই দেশের পাদবিন্দু, পাদবিন্দু কত দূরে দাঁড়ালে, ধরুন এই এতটুকু দূরে দাঁড়ালে, এই এক্স পরিমাণ দূরে দাঁড়ালে আমাদের শীর্ষে উন্নতিকোণ হয় 30 ডিগ্রি। উন্নতিকোণ মানে কি? উন্নতিকোণ বলতে আমরা যেটা বুঝি, দেখো মানুষের উন্নতি কি নিচ থেকে উপরের দিকে যায় না? সেক্ষেত্রে আমরা এখানে থেকে উপরের দিকে তাকিয়ে দেখি যে কোনো গাছ বা কোনো খুঁটিতে আমি যেই বরাবর তাকাচ্ছি উপরের দিকে, ঠিক আছে, মাটির সাথে যে কোনটা উৎপন্ন করতেছে সেটা তো উন্নতিকোণ। ওকে, এখন আমাদের বের করতে বলছে কোনটা কত দূরে দাঁড়ালে, এক্স এর মানটা আমাদের বের করতে বলছে। আমি তোমাদের আগে বলেছি আমাদের কিন্তু এই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে আসলে ত্রিকোণমিতিক ফাংশন কোনটা কার মান। ওকে দেখো তো, এটা যখন আমি বলছি 30 ডিগ্রি, এটা তো সমকোণ ত্রিভুজ, তাই না? চোখ বন্ধ করে। সমকোণের বিপরীত বাহু যেটা থাকে সেটাকে চোখ বন্ধ করে কিন্তু আমাদের অতিভুজ। সমকোণের বিপরীত বাহু কিন্তু আমার চোখ বন্ধ করে থাকে অতিভুজ। আর এই যে কোণটা, কোণের বিপরীত বাহু কিন্তু চোখ বন্ধ করে থাকে লম্ব। এটা হচ্ছে লম্ব। আর যার সাথে কোণটা থাকে না, সেটাকে আমরা বলি ভূমি। এখন এই ম্যাথের মধ্যে দেখো তো, আমাদের দেওয়া আছে কি লম্ব 20 মিটার, এবং আমাদের ভূমিটা বের করতে বলছে। তো লম্ব দেওয়া আছে আর ভূমি বের করতে বলছে, তো লম্বের সাথে আমাদের ভূমির একটা সম্পর্ক আছে কিন্তু। আমরা জানি লম্ব বাই ভূমি = tan θ। এখন লম্বের মান কত এখানে? 20। আর ভূমির মান কত বলতো? এখানে ভূমির মানটা আমি জানি না, বের করবো। এখন tan এর মান কত দেওয়া? 30, θ এর মান কত দেওয়া? 30 ডিগ্রি। 20/x, আর tan 30 ডিগ্রি মান আমরা জানি 1/√3। তুমি আর গুণ করি, x দাঁড়াই 20√3। এই ধরনের ম্যাথগুলো তুমি একটু ভুল করে ফেলো, ঠিক আছে? যদি একটু ভুল করো, যে ঠিক আছে যে তুমি বুঝতে না পারো যে আসলে লম্ব বাই ভূমি হবে না অতিভুজ বাই ভূমি হবে, তখন কিন্তু আমাদের অ্যান্সারটা পুরোটাই ভুল চলে আসবে। কারণ আমাদের লম্ব বাই ভূমি হয়ে যেমন ট্যান হয়, আমাদের যদি ভূমি বাই অতিভুজ হইতো সেক্ষেত্রে কিন্তু হয়ে যেত আমাদের কজ, বা আমাদের লম্ব বাই অতিভুজ হয়ে যেত, তখন হয়ে যেত আমাদের কিন্তু সাইন। আমাদের কিন্তু এখানে 3টা প্যাটার্নে আসতে পারে। তো সেইভাবে তোমার একটু খেয়াল রাখবা আসলে লম্ব বাই ভূমি মানে কি অতিভুজ, লম্ব বাই ভূমি মানে কি ট্যান, না লম্ব বাই ভূমি মানে হচ্ছে কজ। ঠিক আছে। আচ্ছা, এটা আইকিউ রিলেটেড একটা ম্যাথ, যে পাশের চিত্র কয়টি আয়তক্ষেত্র আছে। দেখো এই ধরনের ম্যাথ গুলো আসে আমাদের পরীক্ষাতে। তো এগুলো আমাদের আয়তক্ষেত্র মানে কি, এইটা একটা আয়তক্ষেত্র, তাই না?
এটা আয়তক্ষেত্র, বা আয়তক্ষেত্র কিন্তু এমনও হতে পারে যেখানে আমাদের এই বাহুটা এবং এই বাহুটা সমান, এই বাহুটা এবং এই বাহুটা সমান, কিন্তু আমাদের এখানে চারটা বাহু সমান না। আমি এটাকে এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে দেখো তো, আমাদের হতে পারে এখানে বর্গ কয়টা আছে, এটা হতে পারে আমাদের এখানে বর্গ মান আসতে পারে, আমাদের এখানে আসতে পারে চতুর্ভুজ কয়টা, আমাদের থেকে এখানে বলতে পারে যে আয়তক্ষেত্র কয়টা। আমি তিনটা অ্যান্সার একবারে থাকো বের করে দেখো, যেটা আর কি পরীক্ষাতে আসুক, বা ভবিষ্যতে যদি কখনো চাকরি পরীক্ষা দাও তখন যদি আসে, সেই ক্ষেত্রে আমি আগে কাউন্ট ডাউন করবো আসলে এখানে কয়টা আছে। ধরো এক, এই দুই, এই যে তিন, এই যে চার, এই পাশে কয়টা আছে, এক, দুই, তিন, চার। যেহেতু এই পাশের চারটা এই পাশেও চারটা সেম আছে, সেক্ষেত্রে জাস্ট আমি কি করবো, এটাকে স্কোয়ার করে দেবো প্রথম অবস্থায়, স্কোয়ার করে দিব। বর্গের ক্ষেত্রে জাস্ট স্কোয়ার করবো, তার মানে হলো ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার করবো সবগুলোকে, এবং স্কোয়ার করে যোগ করবো। চার চার 16 আর 9 25, 25 আর 4 29, 31। আমাদের এখানে মোট 30টা বর্গক্ষেত্র আছে। এখন বর্গক্ষেত্র কোনটা দেখো তো, এই দেখো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, আবার আমি আমি বলতে পারি এটা একটা বর্গক্ষেত্র, আবার এই পুরোটাও কিন্তু একটা কি বর্গক্ষেত্র, তাই না? গেল। তাহলে আমাদের এখানে বর্গক্ষেত্র মান 30। এখন যদি আমি এখানে ভাবি যে আমাদের এখানে আয়তক্ষেত্র কয়টা আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখবো 1 2 3 4 সবগুলো যোগ করবো, 1 2 3 4 যোগ করব। আবার এই পাশে যেগুলো আছে যোগ করব। আমাদের কিন্তু ব্যাপারটা এমনই না যে এই পাশে চারটা কলাম থাকবে, এই পাশে চারটা কলাম থাকবে, আমাদের এই পাশে চারটা কলাম, এই পাশে দুটো কলাম থাকতে পারে। তো আমার চতুর্ভুজকে বের করার জন্য সবসময় নিয়মটা সেম, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। দেখো তো কত আসে, 4 3 7 9 10, 10 আর 10 মানে 100। তো এখানে টোটাল আমাদের বর্গক্ষেত্র আছে 30টা, চতুর্ভুজ আছে 100টা। চতুর্ভুজ থেকে যদি আমি বর্গক্ষেত্রটা বিয়োগ করে দিই তখন যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। চতুর্ভুজ থেকে যদি আমি বর্গক্ষেত্র বিয়োগ করে দিই যেটা থাকবে সেটা হলো আমাদের কাঙ্ক্ষিত কি আয়তক্ষেত্র, মানে 100 মাইনাস এই যে 30, এই 70 হলো আমাদের আয়তক্ষেত্র। একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো, মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? ওকে, এই যে লাভ ক্ষতির ম্যাথটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখো লাভ ক্ষতি ম্যাথটা যখন এমন ম্যাথ থাকবে যে আমাদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ক্ষতিতে বা লাভে বিক্রয় করা হয়েছে, এবং যদি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আরো বাড়ানো হতো বা কমানো হতো সেই ক্ষেত্রেও আমাদের নির্দিষ্ট পরিমাণ লাভ বা ক্ষতি হতো পার্সেন্টেজ, সেই ক্ষেত্রে এই রুলসটা আমরা ফলো করবো এবং পুরো এমনটা বের করতে পারি। দেখো প্রথমে 20%, 12% ক্ষতিতে তোমার বিক্রয় করা হলো, এবং 1200 টাকা যদি বেশি বিক্রয় করা হতো বা 8% লাভ হতো, পার্সেন্টেজ দেওয়া থাকবে দুইটা, একটাতে লাভ বোঝাবে, একটাতে ক্ষতি বোঝাবে। আগে পরে হোক সমস্যা নেই, আগে লাভ হোক বা আগে ক্ষতি হোক এটা ম্যাটার না, পার্সেন্টেজ দেওয়া থাকবে দুইটা, এটাতে লাভ, এটাতে ক্ষতি। এবং এখানে আমাদের একটা নির্দিষ্ট টাকার পরিমাণ থাকবে, যে টাকাটা আসলে বাড়াইলে বা যে টাকাটা কমাইলে আমাদের সেই পার্সেন্টেজটা আসতেছে। সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, সব থেকে যে সহজ যেটা ওয়ে, সেই ক্ষেত্রে সব থেকে সহজ যেটা ওই, এই যে দুটো পার্সেন্টেজ থাকবে আলাদা আলাদা দুটো পার্সেন্টেজকে আমরা যোগ করব। যোগ করার পরে যে যে টাকার মানটা দেওয়া সেই টাকার মানটা বসাই দিব। তো এখানে হয় তোমার কত, 12 আর 20, 12 আর 8 20% ইজিক্যাল টু 1200, তার মানে 1% ইজিক্যাল টু কত, 1200/20। অতএব 100% ইজিক্যাল টু আসলে কত, 1200 × 100 ডিভাইডেড বাই 20। তো 5 20 100, 5 12 60, তার মানে হলো 6000। আমাদের কিন্তু এখানে কাঙ্ক্ষিত উত্তরটা হলো 6000, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। কিন্তু এটা যদি ম্যানুয়ালি ভাবতে চাই, 100 টাকা ধরে ওটা পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে, এটা মোটামুটি এই বোর্ডটা পুরো শেষ হয়ে যাবে। তো এটা সব থেকে ইজিয়েস্ট হয়ে, এটা পরীক্ষার সময়ে আমাদের জাস্ট ম্যাথগুলা করা লাগবে স্বল্প সময়ের মধ্যে, স্বল্প জায়গার মধ্যে, এবং সঠিক উত্তরটা, তাই না? তো আমরা এইভাবে ম্যাথটা করা ট্রাই করবো। আচ্ছা, এটা একটা আইকিউ রিলেটেড ম্যাথ। আমাদের বলেছে এক ব্যক্তি কি করছে, এক ব্যক্তি প্রথমে 4 মাইল উত্তরে গেছে, তারপরে আমাদের 12 মাইল আহ উত্তরে যায়, 4 মাইল প্রথমে উত্তরে যায়, 12 মাইল পূর্বে যায়, তারপরে আবারও আবারও 12 মাইল উত্তরে যায়। সে সুইস্থল থেকে কত দূরে যায়? তো এই ক্ষেত্রে যেটা করবো, সবার আগে আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্টটাকে ড্র করে নেবো। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ড্র করে নেবো সবার আগে। এখন কি করতেছে, সে যাত্রা শুরু করে, সবসময় কিন্তু একটা লোক যাত্রা শুরু করবে আছে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে যাত্রা শুরু করবে। যাত্রা শুরু করার পরে সে প্রথম 4 মাইল গেল উত্তরে। তো এই যে উত্তর সাইড, না উত্তর সাইডে ধরো, এখান থেকে আমাদের উত্তর সাইড প্রথম এতটুকু গেল, প্রথমে এতটুকু গেল, হ্যাঁ এতটুকু কত, 4 মাইল, এতটুকু গেল 4 মাইল যাওয়ার পরে আবার 12 মাইল সে উত্তরে যায়, সরি 12 মাইল যায় পূর্বে। প্রথমে যে আমাদের 4 মাইল যায় আমাদের উত্তরে, তারপরে 12 মাইল যায় পূর্বে। তো এখান থেকে 12 মাইল মোটামুটি ধরলাম, এখান থেকে এতটুকু হচ্ছে 12 মাইল, ঠিক আছে? এখান থেকে এতটুকু ধরো 12 মাইল গেল সে পূর্বে। এখন যাওয়ার পরে সে আবারও 12 মাইল কোথায়, উত্তরে যায়।
তো এর পরবর্তী ধাপে সে আবার কি করতেছে, এখান থেকে আবারও সেই উত্তরে যাচ্ছে, কতটুকু ধরে এখান থেকে উত্তরে যাচ্ছে আবারও 12 মাইল উত্তরে যাচ্ছে। ঠিক আছে, এখন আমাদের লাস্ট অবস্থা যেটা বের করতে বলছে, এই যে আমাদের যে স্টার্টিং পয়েন্ট এবং এই যে এন্ডিং পয়েন্ট, এই মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করতে বলছে। দেখো তো সে শুরুস্থল থেকে কত মাইল দূরত্বে গেছে। ওকে, এখন যদি আমি ভাবি, দেখো তো এতটুকু তো 12, তাই না? আর এতটুকু যেহেতু 4, তার মানে হলো এতটুকু আমাদের চোখ বন্ধ করে 4 হবে, এবং এতটুকু 12 মানে এটাও 12 হবে। তো এটা দেখো তো আমাদের সমকোণী ত্রিভুজ না? এটা সমকোণী ত্রিভুজ না? এটাকে যেমন ছোট করে ড্র করতে চাই, এই সমকোণী ত্রিভুজটা দেখো তো, ব্যাপারটা আমাদের এটা হয়েছে না, যে এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করতে, ব্যাপারটা এমন না? যে সমকোণী ত্রিভুজ অনুযায়ী আমরা বলতে পারি 12 আর 4, এতটুকু হলো আমাদের 16, এতটুকু হলো আমাদের 12, এবং এতটুকুর মানটা আমাদের বের করতে বলছে। ধরলাম এতটুকু মান হলো এক্স, আমি ধরলাম যে এতটুকুর মান হলো আমাদের এক্স। এটা ব্যাপারটা এমন না, দেখো এটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে। তো আমি এখান থেকে কি ভাবতে পারি? আমি এখান থেকে ভাবতে পারি, দেখো আমরা জানি অতিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। কিন্তু অতিভুজের মান তো আমি বের করতে বলছি, তাই না? মানে অতিভুজ বলতে কতটুকু দূরত্ব, যেটা অতিভুজ আকারে। তো লম্বের মান কত? এখানে লম্বের মান 16, আর ভূমির মান কত? 12 স্কোয়ার। 16 স্কোয়ারকে করলে কত হয়? 256, এবং 12 কে 144, এটাকে করলে হয় 400। আমাদের কিন্তু বের করতে বলেছে কার মান? ওই এক্স এর মান, অতিভুজের মান। তো এক্স ইজ ইকুয়াল টু কত? √400 মানে কত বলো তো? মানে হলো 20, কিন্তু প্লাস মাইনাস 20 হয়, কিন্তু আমাদের তো এটা তো আর ইয়ে হবে না, আমাদের দূরত্ব নেগেটিভ হবে না, এই জন্য আমরা সবসময় প্লাস মানটা কাউন্ট করবো, যার মানে হলো অ্যান্সার হলো 20। ওকে, এই যে দূরত্বের ম্যাথ গুলা, যেটা এটা আইকিউ রিলেটেড একটা ম্যাথ, আমি তোমাকে আবারও বলতেছি, যেহেতু আমরা জানি না প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে, এটা আমাদের প্রথমবারের মতন আমাদের আসতেছে, তো আমরা সবগুলা একটু ওভারঅল দেখে যা ট্রাই করবো, অল্প অল্প করে হলেও। আচ্ছা, আমাদের এই যে ব্লাডের সম্পর্ক রিলেটেড ম্যাথ গুলা, ঠিক আছে, যে এটা কিন্তু আমাদের মা মা বা বোনেরা কিন্তু খুব দূরত্ব গেলে অ্যান্সার করতে পারে। কি বলছে? এ ও বি দুই ভাই, এস এর বোন, এই যে এ এবং এ বি দুই ভাই, মানে এরা একই জেনারেশন, তাই না? যখন আমরা এগুলা করি, আমরা জেনারেশন অনুযায়ী করব। জেনারেশন আমাদের সেম জেনারেশন, মানে আমি, আমার ভাই, আমার বোন, এরা আমার সেম জেনারেশন। আমাদের আপার জেনারেশন মানে আমার দাদা বাবা, আমাদের চাচা বাবা খালা ফুপু, এরা আমাদের আপার জেনারেশন। তারও আপার জেনারেশন হলো আমাদের দাদা, আমাদের নানা। তা আমাদের লোয়ার জেনারেশন কি? আমাদের ছেলে মেয়ে সন্তানাদি, বা আমাদের ভাতিজি ভাতিজা, ঠিক আছে, ভাগ্নে। এই ক্ষেত্রে আমরা জেনারেশন গুলো খেয়াল রাখা ট্রাই করবো। ওকে, তো এ ও বি দুটি বন্ধু, এ দুই বন্ধু, এস এ এর বোন। তো কি বলতেছে? এই এস, এস কার্বন এ এর বোন, তো বোন তো নেগেটিভ দ্বারা প্রকাশ করলাম, মানে আমি জাস্ট প্লাস দ্বারা ধরলাম এটা পজিটিভ, আর মাইনাস দ্বারা বললাম, প্লাস দ্বারা ধরলাম ছেলে, এবং মাইনাস দ্বারা যদি মেয়ে ধরি, তার মানে কি এস এর বোন, একই জেনারেশন। আবার বলছে কি পি বি এর ভাই, এটা যে পি, এটা ভাই কার ভাই? এ বি এর ভাই, এরা একই জেনারেশন। এখন বলতেছে যে কি এস এর মেয়ের ভাইয়ের পিতা, এস এর যে মেয়ে, মানে লোয়ার জেনারেশন, এস এর মেয়ে ধরলাম এক্স, এক্স এর মেয়ে, এর ভাই, এর ভাইও ধরলাম আমি ওয়াই। ওকে, এর ভাই ধরলাম ওয়াই, এস এর মেয়ের ভাই, বা আমি এক্স ওয়াই বাদ দিলাম, এস এর মেয়ে, এই যে মেয়ে আর মেয়ের ভাই, মেয়ে আর মেয়ের ভাই তো ওরা 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 তো একই জেনারেশন, তাই না? মেয়ে আর মেয়ের ভাই মানে এরা তো ভাই বোন, মেয়ে আর মেয়ের ভাই মানে কি? এরা ভাই বোন। এই ভাই বোনের পিতাকে দেখো তো, পিতা হলো পি, মানে এই দুইজন, এই দুইজনের পিতা হলো পি। এখন বের করতে বলছে এস এর সম্পর্ক কি, পি এর সাথে এস এর সম্পর্ক কি। দেখো তো, এই এস এর ছেলে মেয়ে হলো এরা দুইজন, এরা ভাই বোন, তাই না? এস এর ছেলে মেয়ে হলো এরা দুইজন, আর এদের দুইজনের বাবা হলো এটা। তো এদের দুইজনের যদি বাবা এটা হয়, তার মানে কি দেখো তো, যেহেতু এদের দুইজনের মেয়ে আর মেয়ের ভাই। ওকে, এই মেয়ে এবং মেয়ের ভাই, মেয়ে এবং মেয়ের ভাই, এদের দুইজনের বাবা হলো তোমার পি, এবং এদের দুইজনের মা ছিল এস, তার মানে কি এরা এরা দুইজন কি? এরা দুইজন অবশ্যই পিতা মাতা, মানে হাজবেন্ড ওয়াইফ। এই বাচ্চা দুটার মা বাবা এইজন, তার মানে এরা দুজন কি? হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। ঠিক আছে, তো এই ম্যাথ, এই সম্পর্কের ব্যাপারগুলো আমাদের অনেক সময় প্যাচ লেগে যায়। সম্পর্কের ব্যাপারগুলো আমাদের অধিকাংশ ক্ষেত্রে প্যাচ লেগে যায়। তো আমরা যেটা করব, যখন সম্পর্কগুলো আসবে, তো সবগুলো একটু আপার জেনারেশন লোয়ার জেনারেশন একটু ভেবে ভেবে করলে আমার মনে হয় কোনো সময় ঝামেলা হবে না। যত কঠিন সম্পর্ক আসুক না কেন, আমরা কিন্তু এভাবে করতে পারবো। তো আপাতত এতটুকুই। আমরা আসলে চেষ্টা করেছি কি ধরনের ম্যাথগুলো আসতে পারে সেগুলো একটা আপেক্ষিক ধারণা রাখতে, ধারণা দিতে। তো তোমাদের পরীক্ষা ভালো হোক, ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।